নমস্কার, আপনারা দেখছেন সংবাদ ৭ দিন ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। শুরুতেই সংবাদ শিরোনাম। দাঙ্গাবাজ বিজেপিকে দেশ থেকে ছুড়ে ফেলার ডাক, 21-এর মঞ্চ থেকে হুঙ্কার বাংলার বাঘিনী মমতার। মুখ্যমন্ত্রী তার জীবদ্দশায় বিজেপি মুক্ত ভারত দেখে যেতে পারবে না, শ্রমিকের কথাকে পাগলের প্রলাপূর্ণ তৃণমূল। বিজেপির চাপ সহ্য করতে না পেরে ইস্তফা ধনকরের হঠাৎ পদত্যাগে বিরোধীদের নিশানায় মোদী অমিত শাহ। বিজেপির উত্তরকন্যা অভিযান বিফল, বাঙালি হেনস্থা নিয়ে মমতার আক্রমণের জবাবে ভুলভাল বকলেন শুভেন্দু। পেহেলগাঁও নিয়ে আলোচনা করতেই পালিয়ে গেল মোদী, বাদল অধিবেশন শুরু হতেই প্রধানমন্ত্রীকে বিঁধলেন রাহুল। ফের তৃণমূলে যোগ দিলেন বিজেপির রূপাঞ্জনা, যোগ দিয়ে নায়িকা বললেন মনে হচ্ছে স্বর্গ। একটা বাংলাদেশিকেও থাকতে দেব না, রোহিঙ্গা ইস্যুতে মমতাকে নিশানা শুভেন্দুর। তিয়াশাকে দেখেই মমতার হা হুতাশ, সিরিয়ালটা শেষ হয়ে গেল, দেখুন আসল ব্যাপার। কেন্দ্রের ও বিএসএফ হাত মিলিয়ে এই কাজ করছে, তা না হলে 17 লক্ষ রোহিঙ্গা কিভাবে সম্ভব, অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রকে দায়ী করলেন মমতা। ঝলসে যাওয়া দেহে চেনা দায়, ঢাকায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু বেড়ে 27। আসছে বিস্তারিত সংবাদে। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে 26-এর লড়াইয়ের ডাক, বাঙালি অস্ত্র তুলে দিলেন মমতা। ধর্মতলার জনসমুদ্রে দাঁড়িয়ে 2026-এর রাজনৈতিক যুদ্ধের বার্তা দিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষা বঞ্চনা ও এনআরসি, তিনটি বড় অস্ত্র তুলে দিয়ে বললেন এবার বাংলার লড়াই বহিরাগত ও বাংলার শত্রুদের বিরুদ্ধে। ভাষা ইস্যুতে সরাসরি হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, বাংলার ওপর সন্ত্রাস চললে ফের হবে ভাষা আন্দোলন, এবার তা পৌঁছবে দিল্লি পর্যন্ত। নেত্রী জানিয়ে দিলেন এনআরসি ভয়ের বাতাবরণ ছড়িয়ে বিজেপি আবারও পুরনো খেলা শুরু করেছে। কোচবিহারের মতুয়ারা ও রাজবংশীরা আজ আতঙ্কে। বিহারের নিগির সংশোধন ঘুরপথে এনআরসি, আর সেই ছায়া বাংলায়ও ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে হবে আন্দোলন, দরকারে নির্বাচন কমিশন ঘেরাও। বাঙালি অস্মিতা ও ধর্মীয় আবেগ নিয়েও মোদীকে তুলোধনা করেন মমতা। প্রশ্ন ছুড়লেন কাশ্মীর ও পুনর্দখল কই, অসমে কালী মন্দির ভাঙা কেন, কালীঘাট দক্ষিণেশ্বর জল্পের সংস্কারের তালিকা দিয়ে দেখিয়েছেন বাংলায় ধর্মীয় উন্নয়ন। আবার কটাক্ষ মোদীকে, টেলিপ্রম্পটারের 2 লাইন বাংলা বললেই বাঙালি হওয়া যায় না। মন্ত্রী শহীদ চৌহানের পরিবারের পাশে দাঁড়িয়ে দিয়েছেন স্পষ্ট বার্তা, বাংলা চুপ করে থাকবে না। উত্তরবঙ্গকে টার্গেট করে বললেন এবার উত্তরেই চাই 40 শাসন। গর্জে উঠলেন দিল্লি দখল না করা পর্যন্ত শান্ত হব না। 26-এর লড়াইয়ে মমতা যে সামনে তা স্পষ্ট, এবার লড়াইয়ে নামার পালা কর্মীদের। বাঙালি ইস্যুতে মমতাকে চ্যালেঞ্জ শ্রমিকের, বিজেপি মুক্ত ভারত কোনোদিন দেখবেন না। ভিন রাজ্যে বাঙালিদের ওপর হেনস্থা নিয়ে মমতার অভিযোগের জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বললেন বাংলায় কথা বললেই বাংলাদেশি, শত্রুঘ্ন সিনহা বাংলায় বললে ভালো লাগে, তবে মমতার কবি মনে কি আসে তার দায় আমরা নেব না। শহীদ স্মরণে 21শে জুলাইয়ের সভাকে কটাক্ষ করে বলেন মাংস ভাত খাইয়ে আন্দোলন অনুষ্ঠান করছে, এটা কোনো শহীদ স্মরণ নয়। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রীকে দীর্ঘায়ু কামনা করি, কিন্তু জীবিত অবস্থায় বিজেপি মুক্ত কেন্দ্রীয় সরকার কোনোদিনও দেখবেন না। শ্রমিক অভিযোগ করেন তৃণমূলের রাজনীতি মানেই হুমকি আর মৌলিক অধিকার কেড়ে নেওয়ার রাজনীতি। চাকরি দুর্নীতিতে 1 দশক হারিয়েছে রাজ্যের ছাত্র যুবরা, কে ফিরিয়ে দেবে সেই সময়? প্রশ্ন ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রীকে। পরিযায়ী শ্রমিক প্রসঙ্গে বললেন 11 বছরে হাজার হাজার মেধাবী ছেলে মেয়ে রাজ্য ছেড়ে গেছে। উচ্চ মাধ্যমিকের পর সামান্য আর্থিক সামর্থ্য থাকলেই অভিভাবকেরা সন্তানদের বাইরে পাঠাচ্ছেন। ভিন রাজ্যে বিদ্যুৎ ও জলের সংযোগ বিচ্ছিন্নের অভিযোগ নিয়েও পাল্টা দিলেন, বললেন হ্যাঁ কাটা হয়েছে, কোর্টের নির্দেশেই তা করা হয়েছে, ওটা বিজেপির সরকার, আদালতের রায় মানে। এক কথায় বাংলা বনাম বহিরাগত ন্যারেটিভ উত্তরে গর্জে উঠলেন শ্রমিক। 26-এর আগে পাল্টা চাপ বাড়ালো বিজেপি। ধনকরের হঠাৎই ইস্তফায় তুঙ্গে জল্পনা, বিরোধীদের অভিযোগ কেন্দ্রের চাপেই পদত্যাগ। সোমবার রাতে আচমকাই উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনকর। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পদত্যাগ পত্র পাঠালেও বিরোধীরা ইঙ্গিত দিচ্ছে গভীর ষড়যন্ত্রের দিকে।
কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, যেটুকু দেখা যাচ্ছে পর্দার আড়ালে তার চেয়েও বড় কিছু ঘটেছে। রমেশের দাবি, দুপুর 1টায় ধনকর বাণিজ্য উপদেষ্টা কমিটির বৈঠক ডাকেন। সন্ধ্যায় ফোনেও কথা হয় তার সঙ্গে। এরপরে এমন পদত্যাগ অকল্পনীয় ও মর্মান্তিক। তিনি আরও বলেন, তিনি সরকার ও বিরোধী উভয় পক্ষকেই সমান চোখে দেখতেন। প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন ধনকরকে সিদ্ধান্ত পাল্টে ফেরানোর জন্য। কংগ্রেসের কপিল সিব্বল এবং নীরজ ডাঙ্গিও ইস্তফাকে কেন্দ্রের চাপ বলে মনে করছেন। সিব্বল বলেন, আগেও অসুস্থ হয়েছিলেন, কিন্তু অধিবেশনে ফিরেছিলেন 3 থেকে 4 দিনের মধ্যে। এবার হঠাৎ পদত্যাগ, এটা দেশ ও গণতন্ত্রের জন্য উদ্বেগজনক। এদিকে ধনকর নিজের চিঠিতে সংবিধানের 67 ক ধারা অনুসারে পদত্যাগের কথা জানিয়ে চিকিৎসকদের পরামর্শের কথা উল্লেখ করেছেন। একই সঙ্গে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তবে হঠাৎ এই সিদ্ধান্ত ঘিরে দিল্লির রাজনীতিতে তীব্র গুঞ্জন। ধনকর কি আদৌ শারীরিক কারণে ইস্তফা দিলেন, নাকি ভেতরে কিছু বড় রদ বদলের ইঙ্গিত মিলল? বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের নিপীড়নের প্রতিবাদ জানিয়ে 21শে জুলাই ধর্মতলার মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ফের হুঁশিয়ারি দিলেন দিল্লিকে। তিনি বলেন, বাংলায় কথা বললে গ্রেফতার, তাহলে ভাষার লড়াই আবার ফিরবে। বিজেপিকে কটাক্ষ করে তার ঘোষণা, আমাদের দর্শন বিজেপির বিসর্জন। অন্যদিকে শিলিগুড়িতে যুব মোর্চার উত্তরকন্যা অভিযান কর্মসূচি থেকে শুভেন্দু অধিকারী পাল্টা আক্রমণে বলেন, বাংলাদেশি মুসলিম ও রোহিঙ্গাদের একজনকেও ভোটার তালিকা থাকতে দেব না। দাবি করেন, মোদিজির চোখে শরণার্থী শুধু বাংলাদেশি হিন্দুরা। ভোটার তালিকা ঘিরে দুই পক্ষের সংঘাত স্পষ্ট। শুভেন্দু চান বিহারের মতো বাংলাতে ভোটার সমীক্ষা। তিনি বলেন, তৃণমূল 60 লক্ষ পরিযায়ী শ্রমিক গড়েছে, 2.15 কোটির বেকার কেন? উত্তরবঙ্গ নিয়ে রাজ্য সরকারকে কাজ করাই তুলে শুভেন্দুর অভিযোগ। সবকিছু লুট হয়েছে, বালি পাথর গাছ। চা শ্রমিকেরা বঞ্চিত, হাসপাতাল ভুগছে ডাক্তার সংকটে। কেন্দ্র এইমস গড়তে চাইলেও রাজ্য জায়গা দেয় না বলেই দাবি তার। 4 আগস্ট 65 বিধায়ক নিয়ে উত্তর কন্যা অভিযানে যাবেন বলে হুঁশিয়ারি। লোকসভায় নিশীথ প্রামাণিকের হার নিয়েও ক্ষোভ উগরে দিয়ে বলেন, 4 ঘন্টা সিসিটিভি বন্ধ রেখে ছাপ্পা বেড়েছে, আমি প্রমাণ করে দেব। 2026-এ মমতাকে প্রাক্তন করার চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন তিনি। সোমবার বাদল অধিবেশন শুরু হতেই উত্তাল হয়ে ওঠে সংসদ। বিরোধীরা পেহেলগাঁও জঙ্গি হামলা, অপারেশন সিন্দুর, বিহারের ভোটার তালিকা ও এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা নিয়ে প্রশ্ন তোলেন। কিন্তু ঠিক সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদ ছেড়ে চলে যান বলে অভিযোগ। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সংসদের বাইরে দাঁড়িয়ে রাহুল বলেন, আমি বিরোধী দলনেতা, আমার কথা বলার অধিকার রয়েছে, কিন্তু সরকার আমাকে বলতে দেয়নি। প্রধানমন্ত্রী ভয়ে পালিয়ে গেলেন পেহেলগাঁও হামলা ও অপারেশন সিন্দুর নিয়ে, যাতে তাকে কিছু বলতে না হয়। তাই স্রেফ কয়েক সেকেন্ডে অধিবেশন ছেড়ে বেরিয়ে গেলেন। একই সঙ্গে তার দাবি, বিজেপি সরকার শুধু নিজেরা কথা বলে, বিরোধীদের মুখ বন্ধ করে দেয়। এই ঘটনার জেরে রাজ্যসভা ও লোকসভার দুই কক্ষই কিছুক্ষণের মধ্যেই মুলতবি হয়ে যায়। পেহেলগাঁও ইস্যুতে প্রধানমন্ত্রী ও সরকারের নীরবতা নিয়ে তীব্র ক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস ও ইন্ডিয়া জোটের অন্যান্য সাংসদরা। রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন বিরোধী দলের সদস্যরা। একদিকে সীমান্তে জঙ্গি হানা, অন্যদিকে সংসদে সরকারের পলায়ন নীতি নিয়ে ফের চাপ বাড়তে শুরু করেছে বিরোধীরা। বাদল অধিবেশনের প্রথম দিনেই রাজনৈতিক লড়াই স্পষ্ট করে দিল ইন্ডিয়া বনাম এনডিএ লড়াইয়ের কৌতূহল। একসময় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র, কিন্তু অনেক জল ঘোলার পর ফের নিজে পুরনো ঘরে ফিরলেন তিনি। 21শে জুলাই শহীদ দিবসের মধ্যে তৃণমূলে পুনরায় যোগ দেন রূপাঞ্জনা, যা কার্যত ঘর ওয়াপসি। 2019 সালের লোকসভা নির্বাচনের পর দলের অন্দরের অস্বস্তির কথা জানিয়ে তৃণমূল ছাড়েন রূপাঞ্জনা। বিজেপিতে যোগ দিয়ে সক্রিয়ভাবে প্রচারেরও অংশ নিয়েছিলেন, কিন্তু 5 বছর পর সেই রেজিমেন্টের দল থেকে হাঁপিয়ে উঠে আবারও দিদির ডাকে ফিরলেন নিজের পুরনো দলে। সাক্ষাৎ থেকে তিনি বললেন, 5 বছর রেজিমেন্টের দলে কাটিয়ে আবার দিদির কাছেই ফিরলাম, মনে হচ্ছে যেন স্বর্গে ফিরে এসেছি। দিদি নিজে আমন্ত্রণ জানিয়েছেন, আগে অভিনয়ের পাশাপাশি রাজনীতি করেছি, এবারও তাই করব। 21শে জুলাই শহীদ দিবসের সভা ঘিরেই কলকাতা কার্যত উত্তাল। রবিবার রাত থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকেরা শহরে পৌঁছতে থাকেন। শহরের রাস্তায় তৃণমূলের পতাকা, বাস, বাইকে ভিড় এবং সুরক্ষায় মোতায়েন ছিল বিপুল পুলিশ। ভোর থেকেই নিয়ন্ত্রিত যান চলাচল এবং সুনির্দিষ্ট সময় মিছিল নিয়ন্ত্রণ। সব মিলিয়ে সাধু রব এই দিন শহীদ দিবসের মঞ্চে রূপাঞ্জনার পাশাপাশি নজর কাড়েন বিজেপির প্রাক্তন প্রার্থী অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও। সব মিলিয়ে ফের একবার তারকাদের ঘিরে উজ্জ্বল হয়ে উঠল তৃণমূলের মঞ্চ।
21শে জুলাই শহীদ দিবসের মঞ্চ থেকে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা সংশোধন ও বাঙালিদের হেনস্থার প্রসঙ্গে তিনি বলেন, বিজেপি বলে বাংলায় 17 লক্ষ রোহিঙ্গা আছে, অথচ ইউনাইটেড নেশনস বলছে গোটা বিশ্বে রোহিঙ্গার সংখ্যা 10 লক্ষ। তাহলে কোথা থেকে পেলেন? এই বক্তব্যকে ঘিরে পাল্টা বিস্ফোরণ মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ওরা সরাসরি নির্বাচন কমিশন ও সংবিধানকে আক্রমণ করছেন। তৃণমূল রেজিস্ট্রেশন বাতিল হওয়া উচিত। শুভেন্দুর দাবি, ভোটার তালিকায় 2,33,27,000 অবৈধ ভোটার রয়েছে। রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিমদের বাদ দিলে তৃণমূলে জেতার কোনো সম্ভাবনাই থাকবে না। একই দিনে তৃণমূলের শহীদ দিবসের পাল্টা কর্মসূচি হিসেবে উত্তরবঙ্গে উত্তরকন্যা অভিযানের ডাক দেন শুভেন্দু। শিলিগুড়ির তিনবাত্তি মোড়ে সমাবেশ করে সেখান থেকে মিছিল ফুলবাড়ি চুনাভাটি মাঠ পর্যন্ত যায়। পুলিশের নিরাপত্তা ছিল কঠোর। শিলিগুড়ি জলপাইগুড়ি সংযোগস্থলে ব্যারিকেড করে রাস্তায় কড়া নজরদারি চলে। লোকসভা নির্বাচনে কোচবিহারের নিশীথ প্রামাণিককে কায়দা করে হারানো হয়েছে বলে অভিযোগ করেন শুভেন্দু। বলেন যে তার কৌশল আমাদের জানা আছে। এইভাবে শহীদ দিবসে উত্তরকন্যা অভিযান ঘিরে ফের একবার রাজ্য রাজনীতিতে তৃণমূল বিজেপি দ্বৈরথ চরমে। প্রতি বছর 21শে জুলাই এলেই নাকি ধুমঝড় দেখা দেয় তিয়াশা লেপচার। সে কারণে গত কয়েক বছর শহীদ দিবসে সবাই হাজির থাকতে পারেননি জনপ্রিয় এই টেলিভিশন অভিনেত্রী। তবে এবার আর নয়, সিদ্ধান্ত নিয়ে এসেছেন ধর্মতলার মঞ্চে। সঙ্গে ছিলেন প্রেমিক সোহেল দত্ত। দ্য ওয়ালের কাছে তিয়াশা জানালেন, উনি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এত ভালো মানুষ, কি বলবো। দেখা হতেই আমরা পায়ে হাত দিয়ে প্রণাম করেছি। শুনলেন আমার ধারাবাহিক রোশনায় শেষ হয়ে যাচ্ছে, বেশ দুঃখই পেলেন। বললেন, ইস ভালোই তো হচ্ছিল। উনি সত্যি টেলিভিশনের খুব ভক্ত। প্রথমবার এমন একটা ঐতিহাসিক রাজনৈতিক সভায় এসে আপ্লুত তিয়াশা। এর আগে প্রেমিকের সঙ্গে বহু জায়গায় গিয়েছেন তিনি, কিন্তু এত বড় কোনো রাজনৈতিক মঞ্চে তার প্রথম। আগামী 2026 সালে বিধানসভা নির্বাচন, সেখানে কি প্রচারে দেখা যাবে তাকে? সাফ জবাব অভিনেত্রী, দিদি যদি ডাকেন নিশ্চয়ই যাব, আমার কোনো আপত্তি নেই। তৃণমূলের সঙ্গে বহু তারকার সম্পর্ক থাকলেও তিয়াশার সরল ও আবেগমাখা মন্তব্য ইতিমধ্যেই রাজনৈতিক মহলেও চর্চার বিষয়। মঞ্চে তার উপস্থিতি আর কথোপকথন মমতার সঙ্গে নতুন সম্ভাবনার ইঙ্গিত কি দিচ্ছে, এখন সেটাই দেখার। বাংলায় 17 লক্ষ রোহিঙ্গা, বিজেপির এই দাবিকে কড়া ভাষায় খণ্ডন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি বলেন, যেখানে রাষ্ট্রসংঘ বলছে বিশ্বে রোহিঙ্গার মোট সংখ্যা 10 লক্ষের কাছাকাছি, সেখানে বাংলায় একাই 17 লক্ষ কিভাবে থাকতে পারে। তার মতে এটি বিজেপির রাজনৈতিক মিথ্যাচার, আর এর পেছনে রয়েছে চরম বাঙালি বিরোধী চক্রান্ত। মমতা বলেন, এটা শুধুই অপপ্রচার নয়, বাংলা ভাষা, সংস্কৃতি আর পরিচয়ের উপর সরাসরি আক্রমণ। বাংলা বললেই এখন ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে। এটা কিসের রাজনীতি? তিনি প্রশ্ন তোলেন, অনুপ্রবেশ হলে তার দায় কি? কেন রাজ্যের হবে? সীমান্ত পাহারা দেয় বিএসএফ, যারা কেন্দ্রের অধীন। তাহলে দায় স্বরাষ্ট্রমন্ত্রীর। ভোটার তালিকা থেকে বাঙালি নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে বিহারের এসআইআর প্রসঙ্গ তোলেন তিনি। অভিযোগ করেন, গোপনে নির্দেশিকা জারি করে বলা হচ্ছে বাংলায় কথা বললেই বাংলাদেশি সন্দেহে ধরে নিয়ে যেতে হবে এবং 1 মাস ডিটেনশন ক্যাম্পে রাখা হবে। মমতা হুঁশিয়ারি দেন, বাংলাভাষীদের উপর এই সন্ত্রাস চলবে না, দরকার হলে ফের ভাষা আন্দোলন হবে। তার ঘোষণা, বাংলার উপর আঘাত মানে দিল্লিতে লড়াই, আমি কাউকে ছেড়ে কথা বলবো না। এই বক্তব্যে 21শে জুলাইয়ের মঞ্চে তৃণমূল নেত্রী কার্যত মোদী সরকারের বিরুদ্ধে ফুঁসলেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 27। সোমবার দুপুরে রানওয়েতে অবতরণের সময় আগুন ধরে যায় একটি বেসরকারি মালবাহী বিমানে। প্রচন্ড বিস্ফোরণের জেরে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বিমানে। আগুনে ঝলসে গিয়ে দগ্ধ হন বিমানের যাত্রী ও কর্মীরা। অনেক দেহ এতটাই পুড়ে গিয়েছে যে শনাক্ত করাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ ও দমকল কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, বিমানটিতে যান্ত্রিক ত্রুটি থাকলেও তা অবহেলা করে ওড়ানো চলবে না। রানওয়েতে নামার আগে থেকেই পাইলট সমস্যার কথা কন্ট্রোল টাওয়ারে জানিয়েছিলেন বলে এই সূত্রের দাবি। আর সেই অবস্থাতেই অবতরণের চেষ্টা করে বিমানটি এবং রানওয়েতে আসলে পরেই আগুন ধরে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও উদ্ধারকারী বাহিনী। আহতদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক। বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ তদন্তের নির্দেশ দিয়েছে। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানানো হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এত ভয়াবহ আগুন তারা আগে দেখেননি। দুর্ঘটনার সময় চিৎকার কান্নায় গোটা এলাকা তীব্র আতঙ্কে ভরে যায়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা।
ধন্যবাদ। সংবাদ এখন এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সকলকে ভালো রাখুন।